আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আর আজকের আলোচনার বিষয় হলো আংশিক ভগ্নাংশে প্রকাশ। এখন আংশিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয়, আংশিক ভগ্নাংশ কি, একদম খুঁটিনাটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বোঝানোর চেষ্টা করব ধাপে ধাপে। তোমরা যদি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করা যায় আংশিক ভগ্নাংশের যে ভয়টা তোমাদের থাকে এটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এখন চলো তাহলে আমরা ক্লাস শুরু করি। আমি যদি বলি যে এই দুইটা ভগ্নাংশ যোগ করো, এখানে দুইটা ভগ্নাংশ দিয়ে রাখছি, এই ভগ্নাংশ দুইটা যোগ করো, খুব সহজে এটা যোগ করতে পারবে, কারণ এটা ক্লাস 7 থেকে শিখে আসছো। হরগুলোর লসাগু করে, লসাগুকে এটা দিয়ে ভাগ দিয়ে পরে ভাগফলকে এটার সাথে গুণ করলে তুমি পাইতা 2x - 4 প্লাস -7। তাহলে এই যে যেটা পাইলাম এইখান থেকে আমরা যখন এখানে আসলাম তখন আমরা এটাকে বলতেছি দুইটি ভগ্নাংশের যোগ, বা দুটি ভগ্নাংশকে যোগ করতে গেলে এইভাবে আমরা এখান থেকে এখানে আসি। এখন আমি যদি কোনোভাবে এখান থেকে ওখানে যেতে পারি তখন সেটাকে আমরা বলবো আংশিক ভগ্নাংশে প্রকাশ। আরও সহজভাবে বললে একাধিক ভগ্নাংশ যখন আমরা যোগ বিয়োগ করে একটা ফলাফল পাই তখন ওটাকে আমরা বলি ভগ্নাংশের যোগ বিয়োগ, মানে এইখান থেকে এইখানে আসলে ভগ্নাংশের যোগ বিয়োগ। আর যদি আমরা একটা ভগ্নাংশকে ভেঙে একাধিক ভগ্নাংশের যোগফল অথবা বিয়োগফল রূপে প্রকাশ করি তাহলে ওটাকে আমরা বলি আংশিক ভগ্নাংশে প্রকাশ। আর আংশিক ভগ্নাংশটা কি? আংশিক ভগ্নাংশটা হলো এই যে একটা ভগ্নাংশকে আমরা দুইটা ভগ্নাংশের যোগফল রূপে যদি প্রকাশ করতে পারি তখন এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ হবে এটা এবং এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ হবে এইটা। তার মানে কি একটা ভগ্নাংশের এটা একটা অংশ, এটা আর একটা অংশ, তাহলে এটাই মূলত আংশিক ভগ্নাংশ। এখন আমি তোমাদের শেখানোর চেষ্টা করব এটা দেওয়া থাকলে কিভাবে এরকম দুইটা ভগ্নাংশের যোগফল বা বিয়োগফল রূপে তুমি প্রকাশ করবা, কিভাবে এটা বুঝতে পারবা। এখন তোমাদের আমি কিছু কিছু জিনিস এখান থেকে লক্ষ্য করতে বলি, তুমি খেয়াল করে দেখো। এখানে হরের যে উৎপাদক দুইটা ছিল, দেখো দুইটা ভগ্নাংশের মধ্যে এই উৎপাদক দুইটাই হরে যে অবস্থান নিছে। তাহলে আমি যদি তোমাকে কখনো এটা থেকে ওটাই যেতে বলি তাহলে কিন্তু তুমি প্রাথমিকভাবে এটা বলতে পারবে। আমি তোমাকে যখন এটা দিয়ে বলবো যে x - 1 x - 2, তাহলে এখানে আমি আপাতত সমান দিচ্ছি, পরে এখানে অভেদ চিহ্ন দিতে হবে কেন সেটা আমি বলবো। এখন এটা হলো x - 1 প্লাস এটা হলো x - 2। এখন খেয়াল করো, তুমি কিন্তু এতটুকু বুঝতে পারছো যে হরের মধ্যে যে দুইটা উৎপাদক ছিল ওই দুইটা উৎপাদক হবে দুটি ভগ্নাংশের হর। লবের মধ্যে কিছু একটা আসবে, কি আসবে সেটা আমরা এখনো বের করা শিখি নাই, কিন্তু এতটুকু তো বোঝা যায় যে এখানে যা আছে এখানেও সেটা আসবে, এবং এতটুকু তো বোঝা যাচ্ছে যে এখানে যতগুলো উৎপাদক থাকবে এখানে ততগুলো ভগ্নাংশ হবে। তাহলে এই জন্যই দেখো আমি এখানে কিছু কিছু শর্ত লিখে রাখছি, এই শর্তের মধ্যে এই কথাগুলো আছে যে হরে যতগুলো উৎপাদক থাকবে, দেখো এটা হচ্ছে, এটাকে আমরা বলতেছি ভগ্নাংশ, আর এটাকেও বলতেছি আংশিক ভগ্নাংশ, এটাকেও বলতেছি আংশিক ভগ্নাংশ। তার মানে এটা ভগ্নাংশ। আমি যদি কোথাও ভগ্নাংশের কথা লিখি, শুধু ভগ্নাংশের কথা, তাহলে তুমি মনে করবে এটা। আর যদি কোথাও আংশিক ভগ্নাংশের কথা বলি তাহলে ডান পাশের এই অংশগুলোর কথা বলতেছি। তাহলে এদিকে খেয়াল করো, এখানে বলছে শুধুমাত্র প্রকৃত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায়, এই শর্ত এই উদাহরণের মধ্যে আসে না এখনও, ওটা আমরা পরে বুঝাচ্ছি। আর আংশিক ভগ্নাংশে লবগুলোর ঘাত হরগুলোর ঘাত অপেক্ষা 1 কম হয়, এটা কিন্তু এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে। তুমি যদি এটার আংশিক ভগ্নাংশ এটা এবং এটা বলো, এই দুইটাকে, তাহলে দেখো হরের ঘাত 1 আর লবের ঘাত এখানে কত, x নাই, তার মানে x এর ঘাত কত, এখানে 0। আমি কিন্তু বেসিক ক্লাসে এটা সব শিখাইছি তোমাদের, যে যদি কোথাও ধ্রুবক পদ থাকে তাহলে ওখানে x এর ঘাত 0, তার মানে এখানে x এর ঘাত 1, এখানে x এর ঘাত 0, তার মানে এখানে যা ঘাত এখানে তার থেকে 1 কম, এখানেও যা ঘাত উপরে তার থেকে 1 কম। তাহলে এটা এই শর্তটা কিন্তু তুমি হয়তোবা বুঝতে পারো। এখন দেখো বলছে ভগ্নাংশের হরে যতগুলো উৎপাদক থাকবে ভগ্নাংশটি ততগুলো আংশিক ভগ্নাংশে পরিণত হবে। এখন দেখো এটা আছে ভগ্নাংশ, আমি বলছি ভগ্নাংশ বললে এটা বুঝাবো, এটা বা এটা তুমি যেটাই চিন্তা করো।
এখন এই ভগ্নাংশের হরে উৎপাদক আছে 2টা, তাহলে আংশিক ভগ্নাংশ কতগুলো হয়েছে? 1টা 2টা। তার মানে এখানে যদি উৎপাদক 3টা থাকতো তাহলে এখানে আংশিক ভগ্নাংশ হতো কয়টা? 3টা। 4টা থাকলে এখানে ওখানেও 4টা হতো। আমি এটাই বুঝাইছি 2-3 নাম্বার শর্ত দিয়ে। এগুলো শর্তগুলো খুব সহজা, তুমি যদি একটু বুঝতে পারো। আর 4 নাম্বারে আছে আংশিক ভগ্নাংশের হরগুলোর লসাগু অবশ্যই ভগ্নাংশের হরের সমান হতে হবে। দেখো আমি যদি এই আংশিক ভগ্নাংশের হর 2টাকে লসাগু করি, এই 2টার লসাগু কত আসে? x-1 x-2। এটা কি এটার হরের সমান না? তাহলে অবশ্যই এটা সমান হতে হবে, তুমি এটা খেয়াল রাখবা। তাহলে এই সত্যটা দিয়ে আমি ওটাই বুঝাইছি। আর সবার শেষে বলছি যে ভগ্নাংশের হরকে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটার মানে কি? আচ্ছা আমি যদি এটা না দিই, আমি কি এই ভগ্নাংশটাকে আরও একটু ভেঙে বা আরও একটু পরিবর্তন করে এই 2টা গুণ করে, দেখো নিচের 2টা গুণ করে লিখতে পারতাম না? x² - 3x + 2 আমি গুণ করে দিছি, এই 2টাকে গুণ করে এভাবে রেখে দিলাম। কিন্তু এটার ক্ষেত্রে তুমি কি বুঝতে পারতে যে কয়টা উৎপাদক হবে? তাতে ভুল হয়ে যাওয়ার চান্স ছিল। এই জন্য আমি বলছি যে যদি হরের মধ্যে উৎপাদকে বিশ্লেষণ করা না থাকে, যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে তোমাকে অবশ্যই এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েই তোমার প্রক্রিয়াটা শুরু করতে হবে। এটাই আমি বলছি 5 নাম্বার শর্তে। আমি যদি এই ভগ্নাংশটা তোমাকে দিয়ে বলি যে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, উপরে কি আসবে এটা আমি এখনই তোমাকে বের করতে বলতেছি না, এটা আমি শেখানোর পর তোমাকে বলবো। কিন্তু নিচের গুলা কি আসবে এটা তো বের করো। এখন তুমি মনে করো শর্ত লিখতেছো যে হ্যাঁ স্যার শর্ত লিখে দিছে যে যতগুলো উৎপাদক থাকবে ভগ্নাংশটিতে ততগুলো আংশিক ভগ্নাংশে পরিণত করতে হবে। তারপরে তার মানে এখানে উৎপাদক আছে কয়টা? 3টা। x-1 2টা, x-2 1টা। তাহলে x-1 একটা, এই যে x-1 আরেকটা, আর x-2 আরেকটা। এখন উপরে কি আছে জানি না তো, এখন দিচ্ছি না, এই জন্য এটা থাক, ফাঁকা পড়ে থাক। কিন্তু নিচের গুলো তো এটা হবে, কিন্তু না এখানে ভুল আছে। এখানে ভুল কেন আছে? তাহলে এই সত্যটা আবার মানতেছে না। এটা 4 নাম্বারটা, যে আংশিক ভগ্নাংশের হরগুলোর লসাগু অবশ্যই এই ভগ্নাংশটার হরের সমান হবে। তাহলে এই যে আংশিক ভগ্নাংশগুলো এগুলোর হরগুলো লসাগু করলে কি এটার সাথে মিলবে? মিলবে না। x-1 x-1 একবার করে আছে, তাহলে তুমি একবার নেবা, 2বার তো নিচ্ছ না। তাহলে এক্ষেত্রে তোমার কি করা উচিত? এখানে তোমার একটা নিয়ম ফলো করতে হবে, সেটা হলো x-1 এখানে আছে একবার, পরের বার x-1 এর স্কোয়ার দিবা। কারণ কি? যেন লসাগু করার সময় এখানে এটার সাথে মিলে যায়। এখন তোমার কাছে প্রশ্ন থাকতে পারে তাহলে এখানে 2 এর জায়গায় যদি 3 থাকে বা 4 থাকে কোনো সমস্যা নাই, এখানে 2 এর জায়গায় 5 10 যা থাকে থাক, এটা তো নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। তুমি এভাবেই দিতে থাকবা। যদি এখানে 5 থাকে, ধরে নাও এখানে 5 আছে, তাহলে মোট উৎপাদক কয়টা? এখানে 5টা, এখানে 1টা, 6টা। এখন x-1 এর পাওয়ার 5 মানে কি? x-1 ইন্টু x-1 ইন্টু x-1, এটাই তো। এখন সেক্ষেত্রে এটা তোমার মোট 6টা উৎপাদক হবে। 6 বার লিখতে হবে এভাবে যোগ আকারে। এখন 6 বার লেখার জন্য তোমার একটা শর্ত এখানে দেখো, প্রথমে 1 দেবা পাওয়ার, পরেরটায় 2, তারপরেরটার পাওয়ার 3, তারপরেরটার পাওয়ার 4, এইভাবে বাড়তে থাকবে। এক এক করে পাওয়ার বাড়তে থাকবে। এটা হলো নিয়ম। এখন তোমাদের কাছে আরেকটা প্রশ্ন মাথায় ঘুরতে পারে, সেটা হলো স্যার আপনি কেন এখানে বারবার যোগ দিচ্ছেন? এখানে যোগ বা দেখি অন্য কিছু দিলে হবে না? তুমি যদি যোগ দাও তাতেও হবে, যদি বিয়োগ দিয়ে করো তাতেও হবে। এটা তোমরা বাসায় প্র্যাকটিস করে দেখো। এখন আমি আশা করি এই 2, 3, 4 এবং 5 নাম্বার শর্তগুলো দ্বারা আমি কি বুঝাইতে চাইছি এটা তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো। এখন পুরাপুরি ক্লিয়ার হয়ে যাবা যখন আমি অঙ্কগুলো করাবো। তখন আমি শর্তগুলো, কিন্তু এখানে শর্তগুলো থাকবে না, মুছে দিব। তখন তোমরা এই শর্তগুলো একটু খেয়াল করবা অঙ্কগুলো করানোর সময়। 1 নাম্বার শর্তে আমরা বলছি প্রকৃত ভগ্নাংশকেই শুধু আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যাবে। এখন আমার কথা হলো প্রকৃত ভগ্নাংশ কি সেটাই যদি আমরা বুঝতে না পারি তাহলে কিভাবে আমরা তাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। এখন প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের হরের ঘাত লবের ঘাত অপেক্ষা বড়, শুধুমাত্র ওটাই হবে প্রকৃত ভগ্নাংশ, আর বাকি সব অপ্রকৃত ভগ্নাংশ। যদি লবের ঘাত হরের ঘাতের সমান হয় অপ্রকৃত ভগ্নাংশ, যদি লবের ঘাত বড় হয় হরের ঘাত ছোট হয় তাতেও অপ্রকৃত ভগ্নাংশ। শুধুমাত্র হরের মধ্যের ঘাত যদি লবের মধ্যের ঘাতের থেকে বড় হয় শুধুমাত্র তখনই প্রকৃত ভগ্নাংশ হবে। আমি উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। x -
3। এখন দেখো এখানে কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত তোমরা একটু বোঝার চেষ্টা করো। আর এটা কিন্তু অবশ্যই উপরেরটা একটা বহুপদী, নিচেরটা একটা বহুপদী হওয়া লাগবে। এখন বহুপদী হতে হলে এই দুটাকে আমরা গুণ করে হিসাব করব কিন্তু। আর বহুপদীর ঘাত বলতে মুখ্য পদটার ঘাত বোঝায়। এটা কিন্তু আমি তোমাদের আবার বলতেছি, তোমরা যারা বেসিক ক্লাসটা দেখো নাই, বেসিক ক্লাসটা না দেখলে কিন্তু এটা বুঝতে পারবা না। এজন্য বেসিক ক্লাসটা দেখে তারপর তোমরা এগুলো দেখো। এখন খেয়াল করো, এখানে এক্সের ঘাত 2, উপরে এক্সের ঘাত 2, আর নিচে এক্সের ঘাত এখানে 1 এখানে 1, তাহলে এক্সের ঘাত কত হলো 2। তাহলে উপরেও ঘাত 2 নিচেও ঘাত 2, কারণ এই দুটো যোগ করে বলতে হয় যে, তাহলে উপরের ঘাত নিচের ঘাতের সমান হয়ে গেছে, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানেও পাওয়ার 1 এখানেও পাওয়ার 1, তার মানে এখানে মোট কথা নিচে হরের মধ্যে ঘাত হয়ে গেল কত 2, আর উপরে এক্সের ঘাত কত 1। তাহলে এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, মানে হরের ঘাত বড় লবের ঘাত ছোট। তাহলে এটার মধ্যে 1 1, তাহলে 1 যোগ 1 2, আর উপরে আছে 3, তাহলে এটা তো আরও বড় অপ্রকৃত ভগ্নাংশ, কারণ উপরেরটা বড় নিচেরটা ছোট। তাহলে এইভাবে দেখে তুমি এইখানে কোনটা প্রকৃত ভগ্নাংশ কোনটা অপ্রকৃত ভগ্নাংশ এগুলো তো তুমি নিশ্চয়ই খুঁজে পাবা, আমি আশা করি। এখন কথা হলো, যদি প্রকৃত ভগ্নাংশ না দেয় অপ্রকৃত ভগ্নাংশ দেয়, তাহলে এটাকে কি আমরা আংশিক ভগ্নাংশ না প্রকাশ করে ছেড়ে দিয়ে চলে আসবো? না। এটা কি করবা দেখো, ছোট একটা উদাহরণ দিয়ে দেখাই। 5/2, এখানে যে ভগ্নাংশটা আমি লিখছি এটা কি? এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এখন এই অপ্রকৃত ভগ্নাংশকে তোমরা কি এভাবে ভাঙায় নিতে না, 2 দুগুণে 4 1, তারপর এটাকে লিখতে 2 সমস্ত 1/2 এটা, হ্যাঁ লিখতে। এখন এটাকে আবার এভাবেও লেখা যেত 2 যোগ হাফ, এটাও লেখা যেত। এখন আমার কথা হলো, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এখন একটা অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে কি কি থাকে? একটা অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশের যোগফল থাকে। মানে একটা পূর্ণ সংখ্যাকে একটা প্রকৃত ভগ্নাংশের সাথে যোগ করলে একটা অপ্রকৃত ভগ্নাংশ পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? আমরা কোনো অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে দিলে সেটাকে এভাবে ভাঙায়া এটাকে এভাবেই রেখে দিব, কারণ আমরা পূর্ণ সংখ্যার আংশিক ভগ্নাংশ প্রকাশ করব না, আমরা আংশিক ভগ্নাংশ প্রকাশ করব একটা ভগ্নাংশের। তাহলে এই পাশে যে প্রকৃত ভগ্নাংশটা থাকবে, এই প্রকৃত ভগ্নাংশটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। এটা এর মতোই রয়ে যাবে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা করার দরকার হবে না। কিন্তু আমার কথা হলো, যদি এরকম থাকে, যেমন এই যে এটার কথাই চিন্তা করো, এই ভগ্নাংশটা এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে কিভাবে ভাগ করব? এটাকে কি আমরা এভাবে ভাগ করব x-3। তাহলে এই 3টা গুণ করার পর যা হবে এভাবে গুণ করে দেখব না, এটা এত কঠিন করে এগুলো গুণ করা লাগবে না। যখন দেখবা যে এখানে শুধুমাত্র x³ আছে, x এর স্কোয়ারও নাই আর বাকি কিছুই নাই, তাহলে এক্ষেত্রে তোমার এত ঝামেলা করা লাগবে না। এক্ষেত্রে তুমি খুব সহজভাবে, সেটা হলো নিচের মুখ্য পদটা দিয়ে উপরের মুখ্য পদটাকে ভাগ করে দেবা। এখন উপরে পদ একটাই আছে, তাহলে এটাই মুখ্য পদ, কিন্তু নিচে তো গুণ করলে অনেকগুলো পদ আসতে পারে, কিন্তু মুখ্য পদ একটাই হবে। সেটা হলো কি, এটার মুখ্য পদ গুণ এটার মুখ্য পদ গুণ এটার মুখ্য পদ। তাহলে এটার মুখ্য পদ x, এটার মুখ্য পদ x, এটার মুখ্য পদ x, তাহলে এই 3টা গুণ করলে কি হবে x³। তারপর কি করব আমরা, এই মুখ্য পদকে এই মুখ্য পদ দ্বারা ভাগ করে দিব। ভাগ করে দিলে এখানে x³ কাটা যাবে, থাকবে শুধু 2। তাহলে আমরা 2 এখানে যোগ আকারে আগে দিয়ে নিব, এইভাবে দিয়ে নিব 2 প্লাস দিয়ে তারপর বাকিগুলো আর যেভাবে আছে ওইভাবে লিখতে থাকবো। এখানে আমরা এত ঝামেলা করব না, এরকমের এইভাবে প্রকাশ করে তারপর অঙ্কগুলো করব না। অঙ্কগুলো করার সময় তোমরা বুঝতে পারবা, আমি যে অঙ্কগুলো যখন করাবো তখন আমি ডিটেলস আরও বুঝাবো। এই উদাহরণটার মধ্যে হরের মধ্যে উৎপাদকগুলোর কোনো রিপিট নাই, একটা উৎপাদক একবারই আছে, যেমন এটা একবার আছে এটা একবার আছে। এটা একটা প্রকৃত ভগ্নাংশ আর এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটার সাথে এটার একটা পার্থক্য আছে। আর এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ, কিন্তু এটার ক্ষেত্রে উৎপাদকের সংখ্যা একটা বেশি আছে, কিন্তু তাতেও সমস্যা নাই। এই দুইটা মানে 25 আর 26-এর মধ্যে মূলত কোনো পার্থক্য নাই। আর 27 নাম্বারটা দেখো, 27 নাম্বারটার মধ্যে দেখো
একটা উৎপাদক একাধিকবার আছে, মানে x - 1 দুইবার আছে, মানে এটারও কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কোনো না কোনো পার্থক্য আছে, শুধু পার্থক্য নেই 25 এবং 26-এর। আর এটার মধ্যে দেখো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে। দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক বলতে এই উৎপাদকটার ঘাতই 2, তার মানে এটা দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক। কিন্তু তোমার মনে হতে পারে এটাও তো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক না, এটার মানে হলো এই উৎপাদকটার দুইবার আছে, এখানে দ্বিঘাত বিশিষ্ট কোনো উৎপাদক নেই, ঘাতগুলো সব এক, x-এর পাওয়ার 1, তাহলে একঘাত বিশিষ্ট। আর এখানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে, কিন্তু দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকেরই আবার রিপিট আছে, মানে দুইবার আছে। তাহলে এই যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা পার্থক্য আছে, এই পার্থক্যের জন্য অঙ্কগুলোর মানে নিয়মগুলো সামান্য সামান্য চেঞ্জ হবে। এখন আমি তোমাদের ধারাবাহিকভাবে চেঞ্জগুলো কী হবে এবং ডিটেলস বোঝানোর চেষ্টা করব। এখানে একটা ভগ্নাংশ দিয়ে দিছে, এই ভগ্নাংশটাকে আমরা একাধিক ভগ্নাংশের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করব। তাহলে এখানে আমরা ধরে নেই যে ধরি এটা সমান চিহ্ন আমরা এখন আর দিব না। কারণ কি আমরা এখানে সমান চিহ্ন কেন দিব না? কারণ আমরা জানি আমরা এই ভগ্নাংশটাকেই ভেঙে দুইটা ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করব। কেন দুইটা ভগ্নাংশের যোগফল হবে আমরা বুঝলাম, কারণ দুইটা উৎপাদক আছে এখানে, জন্য দুইটা ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ হবে। এখন একটা ভগ্নাংশকে যদি দুইটা ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করি, মানে মূলত এই ভগ্নাংশটাই তো এই পাশে শুধু যোগ আকারে, তাহলে এখানে যে সমীকরণটা গঠন হবে ওখানে x-এর সকল মানের জন্য বামপক্ষ এবং ডানপক্ষ সমান হবে। আর যারা এই শর্ত পালন করে যে সমীকরণগুলো যে x-এর সকল মানের জন্য বামপক্ষ ডানপক্ষ সমান, সেই সমীকরণগুলোকে কি অভেদ বলা হয়। আর অভেদের চিহ্ন হলো এটা, তাহলে এটা আমরা অভেদ চিহ্ন দিয়ে দেই। এখন দেখো, তাহলে এটা আমরা জানি যে x - 1 হবে এখানে প্লাস x - 2 হবে এখানে। এখন উপরে কি হবে? এখানে একঘাত বিশিষ্ট উৎপাদক, তাহলে উপরে আরও একঘাত কম বিশিষ্ট কোনো একটা সংখ্যা হবে। তাহলে এখানে একঘাত বিশিষ্ট উৎপাদক হলে উপরে শূন্যঘাত বিশিষ্ট একটা সংখ্যা থাকবে, মানে শুধুমাত্র একটা ধ্রুবক থাকবে, এর সাথে কোনো চলক থাকবে না। তার মানে আমি যেন শুধু a দিলাম, এখানে কোনো চলক এক্স টেক্স এগুলো রাখি নাই। আর এখানেও যেহেতু একঘাত বিশিষ্ট উৎপাদক, তাহলে এখানে একটা ধ্রুবক থাকবে, এটা a দিলাম, এটা b দিলাম, আর এটাকে আমরা ধরে রাখলাম 1 নম্বর সমীকরণ। এখানে a আর b এর মানে আমাকে খুঁজে বের করতে হবে। a আর b এর মান খুঁজে বের করে যদি এখানে বসাই দিতে পারি তাহলেই তো ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। এখন a আর b এর মান খোঁজার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হলো তোমার x এর বিভিন্ন মান ইচ্ছামতো মান বসায় যে কোনো একটা কে 0 বানায়, হয় a কে 0 বানায়, না হলে b কে 0 বানায়, a b এর মান বের করে বসায় দেবো। আর একটা আস্তে আস্তে সহগ সমীকৃত করা। এখন প্রথমে আমরা মান বসায় 0 বানানোর চেষ্টা করব, না হলে তারপর সহগ সমীকৃত করব। এখন পরবর্তী ধাপ, এই সমীকরণটা সমাধান করে তোমার বইয়ের মধ্যে দেখবা বলা আছে এটার হর দিয়ে সবাইকে গুণ করা। গুণ করলে আমরা যে লাইনটা পাবো সেটা দেবো 2 নম্বর সমীকরণ। কিন্তু আমি একটা লাইন বেশি করতে বলবো, একটা লাইন বেশি করো, তাতেও অনেকটা ইজি মনে হয় আমার কাছে এটা। তাহলে x - 1 x - 2 অভেদ লসাগু করো ডান পাশে, লসাগু কত? x - 1 x - 2। এখন এখানে তাহলে থাকবে a × x - 2 প্লাস b × x - 1। এবার উভয় পক্ষ থেকে দুইটা উঠায় দাও, কেটে যাবে, তখন থাকবে হলো 5x - 7 1। এটা দিব 2 নম্বর সমীকরণ। প্রতিটা অঙ্ক দেখবে একই নিয়মে ধরতেছি, একইভাবে এই কাজগুলো করব। এগুলা এখানে আমি এর মান যদি বের করতে চাই, তাহলে বি যে পদের মধ্যে আছে সে বিটা সহ 0 বানানোর চেষ্টা করতে হবে। এই বি সহ পুরাটা 0 হয়ে যায়, তাহলে এর মান কিন্তু বের হয়ে যাবে এখান থেকে, কারণ আমরা তো x এর মান ইচ্ছা মতো বসাবো, কারণ এটা অভেদ, x এর যে কোনো মান বসানো যায়। এখন আমি যদি x এর মান 2 বসাই এখানে, দেখো তো, তাহলে a 0 হয়ে যাবে, তখন b এর মান বের হয়ে যাবে। আর যদি x এর মান 1 বসাই তাহলে b 0 হবে, a এর মান বের হয়ে যাবে। তোমরা অনেকে চিন্তা করতে পারো যে একই সাথে এখানে 2 এখানে b 1 বসাবো, না, আমরা একবার পুরো x এর জায়গায় 2 বসাবো, সব x এর জায়গায় 2 বসাবো, আর একবার সব x এর জায়গায় 1 বসাবো। তাহলে এটা লিখে নেই আমরা এখানে 2 বসিয়ে পাই পর্যায়ক্রমে, বুঝছো? পর্যায়ক্রমে একবার 1 একবার 2 বসাবো। এখন যখন 1 বসাবো x এর মান, তখন দেখো তো এখানে 5 × 1 - 7 অভেদ। এখানে আর অভেদ দিব না, কারণ এখানে চলক থাকতেছে না, দরকার নেই এখানে অভেদ দেওয়া। তাহলে a × 1 - 2 প্লাস b × 1 - 1
তাহলে এই পদটা টোটাল 0 হবে, 1 - 1 0, 0-এর সাথে বিগুণ করলে 0 হয়ে যাবে। আর এখানে থাকবে 5 - 7, তাহলে -2। আর এখানে থাকবে -1-এর সাথে a গুণ করলে -a, তাহলে a এর মান আসবে শুধুমাত্র 2। এবার x এর পরিবর্তে 2 বসাই, তাহলে x এর পরিবর্তে 2 বসাইলে 5 × 2 - 7 সমান, এটা 2 - 2 0 হয়ে যাবে না, 2 - 2 0 হবে। এটা টোটালি আমি লিখবই না, এই পদটা লিখবই না। তাহলে b × 2 - 1, তাহলে এখানে আসলে হলো 5 × 2 = 10 - 7 3, আর এখানে 2 শুধু b, তাহলে b এর মান এখানে আসলো 3, তাহলে এর মান 2, b এর মান 3, তাহলে এর মান 2 এখানে, b এর মান 3 এখানে বসিয়ে দাও, তাহলে দেখবা যে যেটা পাবো এটা আংশিক ভগ্নাংশ প্রকাশ। তোমাদের উদাহরণের মধ্যে লিখা আছে, তোমরা ওভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তার মানে প্রক্রিয়াটা তোমার বুঝতে হবে আগে। এখন আমরা 25 নম্বর অঙ্কটা সমাধান করব। 25 নম্বর অঙ্ক সমাধান করার আগে 25 নম্বর অঙ্কটা যে ভগ্নাংশটা দেওয়া আছে, ভগ্নাংশটা কি তোমার প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? এটা অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লবের ঘাত হরের ঘাতের সমান। লবের ঘাত কীভাবে দেখো, x গুণ করলে x²। আমি মূলত পুরাটাই গুণ করে তোমাদের দেখাই, x² - 6x + 5, উপরে গুণ করলে এটা আসবে, আর নিচে গুণ করলে আসবে হলো x² - 6x + 8। এটা এখানে মুখ্য পদের ঘাত 2, এখানে মুখ্য পদের ঘাত 2, তাহলে দুটার ঘাত সমান হয়ে গেল। তার মানে এটা কি, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ থাকলে কি করতে হয়, লবকে হর দিয়ে ভাগ করে যে ভাগফলটা থাকে সেটা আগে সামনে লিখে তারপর কাজটা শুরু করতে হয়। জিনিসটা আমি আরও সহজভাবে বুঝাই। তুমি যদি এটাকে এটা দিয়ে ভাগ দাও, x² - 6x + 5, তখন এটার সাথে এটা মিলানোর জন্য কত গুণ করতে হবে, 1। তাহলে একের সাথে যদি এটা গুণ করি, তাহলে x² - 6x + 8 মাইনাস প্লাস মাইনাস, এটা কাটবে, কাটবে, থাকবে কত, -3, শুধুমাত্র -3 থাকবে। এখন বলো x² থেকে এটার ঘাত ছোট হয়ে গেছে না, তাহলে এটা ভাগশেষ রয়ে গেছে, এটার ভাগ করা লাগবে না, এটার কত যাবে এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তার মানে ভাগফল পেলাম 1, তাহলে 1টা এখানে যোগ আকারে দিয়ে বাকিটুকু কাজ এই যে 23 নাম্বার যেভাবে করছিলাম ওভাবে করতে হবে। এখন আমার কথা হলো, আমরা বারবার কি কাজ করবো, এত বড় এরকম ভাগ করে করে দেখবো না, আমরা এত কষ্ট করে ভাগ করে দেখব না। আমরা যদি দেখি যে উপরে আর নিচের ঘাতের পার্থক্য সর্বোচ্চ 1 আছে, অথবা উপরে একটাই পদ আছে, যেমন দেখো এখানে উপরে একটাই পদ আছে, তাহলে সাধারণত মুখ্য পদকে মুখ্য পদ দিয়ে ভাগ দিলেই ফলাফলটা পেয়ে যাওয়া যায়। যেমন এখানে মুখ্য পদ ছিল x², এখানে মুখ্য পদ ছিল x², তাহলে x² কে x² দিয়ে ভাগ দিলে কত হয়, 1। এটাই আমরা বসাই ভাবে করে দিব। তাহলে তোমার ক্লাস 9-10-এ এই মুখ্য পদকে মুখ্য পদ দিয়ে ভাগ করলে সব অঙ্ক করতে পারবা। এজন্য আমরা বেশি বড় প্রক্রিয়ায় যাব না। আমরা প্রথমে কি করব, এখানে মুখ্য পদকে মুখ্য পদ দিয়ে মনে মনে ভাগ করে দেখানোও লাগবে না, বসায়া বাকি কাজটুকু ঠিক আগের মতো। এই যে উৎপাদক আছে x - 2 বসাইলাম, যেহেতু এক ঘাত বিশিষ্ট উৎপাদক তাহলে a প্লাস, আবার এটা লিখলাম x - 4, যেহেতু এখানেও এক ঘাত বিশিষ্ট উৎপাদক তাহলে এখানেও শুধু b থাকবে, এটাকে দিব 1 নম্বর সমীকরণ। এবার আগের মতোই 1 নাম্বারকে ডান পাশে লসাগু করব, লসাগু করে ডান পাশে লসাগু করে আগের প্রক্রিয়া, আগের অঙ্কটা যেভাবে করছি ওভাবেই করবো। গুণ হবে x - 2 x - 4 প্লাস a × x - 4 প্লাস b × x - 2। এখন নিচ থেকে দুটা উঠাই দেয়, তাহলে থাকবে হলো x - 1 x - 5 অভেদ x - 2 × x - 4 প্লাস a × x - 4 প্লাস b × x - 2। এটা সমীকরণ 2। মনে রাখবা এই অঙ্কটা করার জন্য আরেকটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিটা আমার কাছে মনে হয় এটাই বেশি সোজা, এই জন্য আমি এভাবে শিখাচ্ছি। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট করে যে স্যার অন্য পদ্ধতিটা একটু দেখাই দেন, আমি ওই পদ্ধতিটাও দেখাই দিব। তোমাদের যদি ওটা সহজ মনে হয় ওটা করবা। আমি আপাতত আমার কাছে এটা বেশি সহজ মনে হয়, আমি এই জন্য এই পদ্ধতিটাই তোমাদের দেখাচ্ছি। এখান থেকে a আর b এর মান বের করব, তাহলে x এর ইচ্ছা মতো মান বসাবো। এখন আমি মনে করো x এর মান যদি 4 বসাই তাহলে এটা 0 হবে, a 0 হয়ে যাবে, b এর মান বের হবে। x এর মান যদি 2 বসাই তাহলে এটা 0 হবে, তখন a এর মান বের হয়ে যাবে। তাহলে লিখি যে 2 নং এ, এখন 2 যদি বসাই তাহলে এখানে আসবে 2 - 1, এখানে আসবে 2 - 5
সমান অভেদ উঠাই দিলাম মান বসানোর পর। এটা দেখো এখানে x এর পরিবর্তে 2 বসালে 2 - 2 কি 0, আর এই 0 এর সাথে এটা গুণ হলে পুরোটাই পদটা টোটালি 0 হয়ে যাবে, এটা লিখবো না। আর তুমি যদি মনের সান্ত্বনার জন্য লিখতে চাও এভাবে 0 লিখো। আবার এখানে a 2 - 4 প্লাস b, এখানে যদি 2 বসাই তাহলে 2 - 2 0, মানে এই পদটাও 0, তাহলে b এর সাথে 0 লিখছি, কষ্ট করে তাই লিখলাম, bটা লিখছি জন্য লিখে রাখলাম। এখানে বা এখানে আসবে 2, এখানে 2 - 1 মানে 1, আর এখানে আসবে -3 সমান এটা 0, এটা আর লিখবই না, তাহলে এখানে -2a -3 সমান হলো -2a। তাহলে উভয় পাশ থেকে মাইনাস উঠাই দিলে আসবে হলো এর মান 3/2, তাহলে এর মানটা পেয়ে গেলাম। 4 বসাইলে আসবে 4 - 1 4 - 5 সমান এটা 0, এটা লিখবো না, এটা 0, এটাও লিখবো না, এটা লিখবো শুধু b 4 - 2, তাহলে বা এটা 3, এটা -1, আর এখানে আসবে 2b, তাহলে বা -3 সমান 2b, তাহলে এটাই সাজুগুজু করে লিখতে পাবো b সমান হলো -3/2, এটা পাইলাম আর 3/2 পাইলাম, দুইটা পাইলাম। এখন a আর b এর মান এখানে বসায় দাও, বসাইলে উত্তর হয়ে যাবে। আমি শুধুমাত্র এখানে মানটা বসায় দেখাচ্ছি, তুমি অবশ্য পুরোটাই লিখবা। বাম পাশে এটা লিখে সমান বা অভেদ চিহ্ন দিয়ে তারপর এটা লিখবে, আমি শুধু ডান পক্ষটা লিখতেছি। 1 প্লাস এর মান কত, এর মান 3/2 নিচে হলো x - 2 প্লাস b এর মান হলো -3/2 x - 4। এখানে আরও সাজায় লিখলে হবে 1 প্লাস এটা গুণ এটা, তাহলে এটা গুণ যদি এটা লিখে এটা উল্টায় যাবে, এটা উল্টায় যাবে কিন্তু, কারণ নিচে একটা এক আছে, কারণ ভাগ থাকলে আমরা জানি এটা ঠিক থাকে আর এটা উল্টায় যায়। প্লাস আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দেয় একবারে, হ্যাঁ মাইনাস দিয়ে দেয়, আর এখানে 3/2 আর এটা উল্টাইলে 1/x - 4, তাহলে শেষ পর্যন্ত পাওয়া যাচ্ছে 1 প্লাস 3/2x - 2 মাইনাস 3/2x - 4, তাহলে এটা অ্যান্সার, এটা আংশিক ভগ্নাংশ, এটা সমান এটা, উত্তর লিখে দিবা। ঠিক আছে, তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা এখানে প্লাসের জায়গায় সব মাইনাস দিয়ে করবা, দেখবে একই উত্তর আসবে, কারণ তুমি করতে পারবা, এগুলো কোনো সমস্যা নেই। আংশিক ভগ্নাংশ খুব সহজ জিনিস, দেখবে একই প্রক্রিয়ায় সব করতে হয়, শুধু নিয়মগুলো তোমাকে মনে রাখতে হবে, শর্তগুলো মনে রাখতে হবে। তোমাদের কাছে একটা অনুরোধ, সেটা হলো এই 26 নম্বরটা তোমরা নিজেরা করবা। এই যে এর মুখ্যপদকে, এটার মুখ্যপদকে x³ দিয়ে ভাগ করবা, তাহলে 2 প্লাস আসবে, এখানে শুধু 2 প্লাস আসবে, আর এখানে a/এটা আসবে প্লাস b/এটা আসবে প্লাস c/এটা আসবে, যতগুলো থাকবে লিখতে থাকবা, লিখতে লিখতে দেখবা যে একই প্রক্রিয়ায় করবা, মান বসে বসে হয়ে যাবে দেখবা। এখন আমরা শিখব, যদি হরের মধ্যে উৎপাদক রিপিট থাকে, মানে একই উৎপাদক যদি একাধিকবার থাকে, তাহলে কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়। এটার জন্য খেয়াল করো, আমি লিখে রাখছি এটা, তাহলে ধরি এটা সমান, আমাদের নিয়মটা শিখছিলাম কি, যেহেতু এখানে তিনটা উৎপাদক আছে, নিচে কিন্তু 3টা উৎপাদক, x - 1 2বার আছে, আর এটা একবার 3বার, তাহলে এখানে 3টা ভগ্নাংশ থাকবে, এটা আমরা জানি, এখানে এটা আমরা লিখে রাখি। এখন নিচে একটার মধ্যে x - 1 থাকবে, আর পর একটা x - 1 এর স্কোয়ার, মানে দুইটা, যেহেতু x - 1 2বার আছে, তাহলে এখানে x - 1 এর স্কোয়ার, আর এখানে x - 2। এখন যদি এখানে কিউব থাকতো, আমি কিন্তু আগেও বলছি এখনও বলতেছি, এখানে 1 তারপর 2 তারপর আবার x - 1 লিখে 3 দিতাম। আর এটাও তোমাকে খেয়াল রাখতে হবে, যতগুলো উৎপাদক নিচে থাকবে ততগুলো ভগ্নাংশ কিন্তু হতে হবে, আমি কিন্তু শর্তগুলোর মধ্যে বলে দিছি। এখন দেখো এখানে একঘাত বিশিষ্ট উৎপাদক, তাহলে এখানে উৎপাদক কিন্তু একঘাত বিশিষ্ট, তাহলে এখানে b, এখানে উৎপাদক একঘাত বিশিষ্ট, তাহলে c, ওই যে ABC সিরিয়াল মেনটেন করতেছি, তাহলে এটা হবে 1 নম্বর সমীকরণ। আগের প্রক্রিয়ায়, যেহেতু একই প্রক্রিয়ায়, তো এত কথা না বলে আমি লসাগু করে করতে থাকি, তোমরা আগেরগুলো যারা দেখছো তারা এমনিতেই বুঝতে পারবে ইনশাল্লাহ। এখন দেখো, এটা বাম পাশে যা থাকবে লিখো, লসাগু এটা, তাহলে এখানে থাকবে হলো a × x - 1 x - 2 প্লাস b × x - 2 প্লাস c × x - 1 এর স্কোয়ার। এখন একটু খেয়াল করো, এখানে আমি কিন্তু
এই নিচেরগুলো লসাগু করছি, লসাগুকে আবার এটা দিয়ে ভাগ দিছি, যা পাইছি এর সাথে গুণ করছি। একদম ক্লাস 7-এর অঙ্কের মতো ভাবেই করছি। তোমরা একটু নিজে ভেঙে ভেঙে করে দেখো, তাহলে বুঝতে পারবো। যদি না বুঝতে যদি কোথাও সমস্যা হয়, তাহলে এখানে নিচেরগুলো উঠাই দেয়, হরগুলো মিলে গেছে যেহেতু, তাহলে এটা হবে x, এটা সমীকরণ 2। এখন তুমি এখান থেকে তোমার কাজ কি হবে, a b এবং c এর মান বের করা। a b c এর মান বের করে একে বসাই দিলে অঙ্ক শেষ। এখন বের করার জন্য তুমি দেখো তো আগে যে পদ্ধতিটা আমরা শিখছি ওটা দিয়ে a b c সবার মান বের করা যায় কিনা। না গেলে তখন কিন্তু সহগ সমীকৃত করতে হবে। আর সহগ সমীকৃত কি সেটা কিন্তু আমি একদম দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে পর্বটা, প্রথম যে ভিডিওটা, বেসিক আলোচনা, ওটার মধ্যে কিন্তু শিখাইছি। তারপরে এখানে একটু ধারণা আমি দিয়ে দেবো। দেখো এখানে যদি আমি x এর পরিবর্তে 1 বসাই, x এর পরিবর্তে 1 বসাইলে এটা 0 হবে, এটা 0 হবে। তার মানে a এবং c একসাথে 0 হয়ে যাবে, তখন b বেঁচে থাকবে, তখন b এর মান বের হয়ে যাবে। আর যদি x এর পরিবর্তে 2 বসাই তাহলে এটা 0 হবে, এটা 0 হবে, তখন কিন্তু c বেঁচে থাকবে, c এর মান বের হবে। কিন্তু এখানে খেয়াল করো, তুমি x এর পরিবর্তে 1 বসাইলেও a মারা যাচ্ছে, x এর পরিবর্তে 2 বসাইলেও a মারা যাচ্ছে, তাহলে a এর মান কিভাবে বের করবা? এ তো আগে 0 হয়ে যাচ্ছে, 0 এর সাথে গুণ হয়, তাহলে তখন আমাদের কিন্তু এখানে সহগ সমীকৃত করাই লাগবে। আগে আমরা এটুকু করি, তারপর সহগ সমীকৃত কীভাবে করতে হয় দেখি। তাহলে আমরা লিখি 2 নং-এ x = 1 ও x = 2 বসিয়ে পাই। এখন 1 বসালে এখানে থাকবে 1 সমান, এখন দেখো এটা 0 হবে, 1 - 1 0 হবে, মানে এই পদটা টোটালি লিখব না, এটা 0 হবে না, তাহলে এটা লিখব b 1 - 2। এখানে 1 - 1 0 হবে, এটা তো 0 হয়ে যাবে, এটা লিখব না। তাহলে এখানে থাকলো 1, এখানে আসছে -b, কারণ 1 - 2, তাহলে -1 -1 এর সাথে b গুণ করলে -b, তাহলে এখানে ঠিক শেষ পর্যন্ত পাওয়া যাচ্ছে হলো b সমান -1। উল্টাই দিছি, মাইনাস দ্বারা গুণ করছি আর কি। এখন 2 বসাইলে এখানে আসবে 2 সমান, এটা 0 হবে, যেহেতু এই পদটা 0 হবে, এটুকু 0 হবে, তার মানে পুরো পদটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটা থাকবে, তাহলে c × 2 - 1 তার স্কোয়ার। এটা যদি আমি সাজায় গুছায় লিখি তাহলে এখানে আসবে হলো 1 এর স্কোয়ার মানে 1, তাহলে শুধু c আসবে, তাহলে c এর মান 2 আসলো। এখন b এর মান পাইলাম, c এর মান পাইলাম, কিন্তু দুঃখ এখনো এর মান পাইলাম না। তাহলে এর মান বের করতে আমাকে অবশ্যই সহগ সমীকৃত করতে হবে। এই পদ্ধতিতে আর কাজ হবে না, যেহেতু এই পদ্ধতিতে কাজ হবে না, তাহলে আমরা সহগ সমীকৃত করে নেই। সহগ সমীকৃতটা করার জন্য আমরা এটাকে খুব সুন্দরভাবে সাজায় গুছায় লিখি। আমি পাশ দিয়ে লিখতেছি, আমি ডিটেলস লিখতেছি ভেঙে ভেঙে তোমাদের বোঝানোর সুবিধার্থে। আর তোমরা যখন বুঝে যাবা তখন এইটার থেকে সরাসরি সহগ সমীকৃত তোমরা করতে পারবা। এখন খেয়াল করো, এই যে 2 নম্বর সমীকরণের পরে মানে 2 নং হতে পাই, 2 নং হতে পাই, 2 নং হতে পাচ্ছি কি x অভেদ, এটা গুণ করে দেই, এটা গুণ করলে আসবে x² - 3x + 2, এটা গুণ করছি দুইটা, আর এখানে আসবে bx - 2b, আর এখানে আসবে +c, এটা সূত্র ভাঙাইলে -b² সূত্র ভাঙাইলে a² - 2ab + b², এটা তাহলে বা x অভেদ, এখন ax² - 3ax + 2a + bx - 2b + cx² - 2cx + c। আমার কাজ হবে x² আছে যাদের মধ্যে তাদেরকে পাশাপাশি লিখে x² কমন নেওয়া, x আছে যাদের মধ্যে তাদেরকে পাশাপাশি লিখে x কমন নেওয়া, আর ধ্রুবক পদগুলোকে পাশাপাশি লেখা। এখন আমি ওভাবেই লিখবো আর কি এগুলা। দেখো এখানে আমি কি করছি, এটা পাশাপাশি লিখছি, লিখে x² কমন রাখছি ডান পাশে, কারণ এটা যেহেতু সহগ বাম পাশেই থাক, সহগের জায়গা। আর এখানে এই পদটা এই তিনটা পদ পাশাপাশি লিখে x কমন নিছি, কিন্তু এটার আগে যেহেতু মাইনাস ছিল, মাইনাসটাকে মাঝখানে রাখছি, আর প্লাস যে ছিল তাকে একটু আগে রেখে কমন নিছি, এটা কোনো সমস্যা নেই, তুমি প্রথমে মাইনাস রেখে করলেও হবে। আর এই ধ্রুবক পদ যেগুলোর মধ্যে চলক নাই ওগুলোকে একদম সবার ডানে রাখছি। এখন আমরা সহগ সমীকৃত করব। এখন সহগ সমীকৃত করার নিয়মটা ছিল কি, বাম পাশের x² সহগ সমান ডান পাশের x² সহগ,
বাম পাশের এক্স এর সহগ সমান ডান পাশের এক্স এর সহগ, বাম পাশের ধ্রুবক পদ সমান ডান পাশের ধ্রুবক পদগুলা। এখন আমার তো সবগুলো এখানে লাগবে, বি এর মান পেয়ে গেছি, সি এর মান পেয়ে গেছি, তাহলে শুধু এর মানটা দরকার। এখন এ দেখো এক্স স্কোয়ারের সহগের মধ্যেও আছে, এক্স এর সহগের মধ্যেও আছে, ধ্রুবক পদের মধ্যেও আছে। তাহলে তুমি শুধুমাত্র এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে অঙ্কটা হবে, শুধুমাত্র এক্স এর সহগ সমীকৃত করলেও হবে, শুধুমাত্র ধ্রুবক পদ সমীকৃত করলেও হবে। আমরা শুধুমাত্র এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। তাহলে এখানে লিখি যে তাহলে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে এ প্লাস সি সমান, বাম পাশে এক্স স্কোয়ার নাই, তার মানে সহগ কত? 0। এখন এখানে যে সি এর মানটা আছে এটা এখানে বসায় দাও, তাহলে বা এ প্লাস 2 সমান 0, তাহলে এ সমান হলো -2, তাহলে এ এর জায়গা -2, বি এর জায়গা -1, সি এর জায়গা 2 বসিয়ে দাও, তাহলে দেখবা যে অঙ্কটা হয়ে যাবে। আমি আশা করবো এই নিয়মের যতগুলো অঙ্ক আছে তোমরা নিজেরাই করতে পারবা, এখন নিজেরা করবা। আর একবার বুঝতে না পারলে বারবার দেখো, তাহলে বুঝতে পারবা। 28 এবং 29 নাম্বারের মধ্যে পার্থক্য এই শুধুমাত্র এইটা আর এটার মধ্যে যে পার্থক্য ঠিক ততটুকুই। যেমন এই দুইটার মধ্যে পার্থক্য ছিল শুধুমাত্র একটা রিপিট হয়েছে, একটা উৎপাদক রিপিট হয়েছে, আর এখানে কোনো রিপিট ছিল না। ঠিক একইভাবে এটা আর এটার মধ্যে পার্থক্য দেখো, এখানেও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, এখানেও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, কিন্তু এখানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের কোনো রিপিট নাই, মানে একই উৎপাদক একাধিকবার আসে নাই, কিন্তু এখানে আসছে। তার মানে এটা পারলে এটা তোমরা এমনিতেই পেরে যাবে। এই জন্য আমি শুধু এটা দেখাই দেবো, এটা তোমরা নিজেরা করবা। দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য কি করবো দেখো, এখানে উৎপাদক নিচে কয়টা আছে? একটা, আর এখানে আছে 2টা, কারণ এক্স স্কোয়ার প্লাস 1 2বার আছে, তাহলে মোট 3টা উৎপাদক। তার 3টা উৎপাদক হলে এটা অবশ্যই আমাদের 3টা ভগ্নাংশে ভাগ করতে হবে। আর এটাও আমরা জানি যে যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে ভাগ করাকরির কোনো ঝামেলা নাই, যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ তাহলে কিন্তু আমরা ভাগ করতেছি না। অপ্রকৃত হলে অবশ্যই কিন্তু ভাগ করে নিতে হতো আগে, ওই যে ওরকম। তাহলে এখানে এক্স আছে, লিখি এখানে এক্স, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 আছে, তারপর আবার এক্স স্কোয়ার প্লাস 1 আরও একটা আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে আরও একবার লিখি। আর যেহেতু এখানে পাওয়ার 1 দিছি, এখানে তাহলে পুরোটার পর 2 দিব। যদি এখানে কিউব থাকতো তাহলে আমি আবার লিখতাম, লিখে এক্স স্কোয়ার প্লাস 1 তার কিউব দিতাম, এখানে আরও 4 থাকলে আবার এভাবে লিখতেই থাকতাম, মনে হয় চলতেই থাকবে। কিন্তু তোমাদের এত দিবে না, এটা মনে রাখো, এত দিবে না। এখন তুমি শুধু শিখে রাখো যে ওটা থাকলে ওইভাবে করতে হইতো আর কি। এটা এক ঘাত বিশিষ্ট উৎপাদক, তাহলে এ, আর এটা দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক। আর আমি কি বলছিলাম শর্তের মধ্যে, হরের ঘাত, আংশিক ভগ্নাংশের হরের ঘাত যত থাকবে লবের ঘাত তার থেকে কম হবে। তাহলে এখানে যে ভগ্নাংশটা আছে, এখানে হরের যে ঘাত, উৎপাদকের হরের ঘাত কি 2 সর্বোচ্চ, তাহলে এখানে আমার লবের মধ্যে কিন্তু এক ঘাত বিশিষ্ট কিছু একটা থাকবে। এখন এক ঘাত বিশিষ্ট কিছু একটা বলতে কি বোঝায়? এখন তুমি খেয়াল করবা বেশিরভাগ ক্ষেত্রে এক ঘাত বিশিষ্ট বলতে এখানে এই টাইপের, যেমন 5x + 1, x + 2 বা x - 1, এগুলো কিন্তু সব এক ঘাত বিশিষ্ট। মাঝে মধ্যে অবশ্যই এরকম থাকে 2x, শুধু 2x। এখন তুমি এটা মনে রাখবা, এখানে 2x আছে, শেষে যে ধ্রুবকটা আছে ওটা আছে 0 থাকে, এই জন্য দেওয়া লাগে না। মূলত 0 থাকলে ওটা দেওয়া লাগে না, কিন্তু 0 বাদ অন্য কিছু থাকলে দেওয়া লাগে। এখন কথা হলো, আমি যদি এক ঘাত বিশিষ্ট কোনো একটা রাশি বা কোনো একটা উৎপাদক যাই বল না কেন ওটা লিখতে চাই, তাহলে আমার উচিত কি হবে? আমি শুধু জানি কি, যেহেতু এখানে চলক x আছে, আমি শুধু এতটুকুই জানি যে এখানে উপরে একটা x থাকবে, একটা x থাকবে, x এর সাথে একটা সহগ থাকবে, সহগটা যা ইচ্ছা হইতে পারে। এখানে যেমন 5 সহগ, এখানে 1, এখানে 1, এখানে 2। তাহলে এভাবে x এর সাথে একটা সহগ থাকবে, এতটুকু জানি। আর সাথে একটা ধ্রুবক পদ থাকবে। এখন ধ্রুবক পদটা 0ও থাকতে পারে, অন্য কোনো কিছুও থাকতে পারে, কিন্তু আমি তো বুঝতে পারতেছি না এখানে কি থাকবে, 0 থাকবে না অন্য কিছু থাকবে। এই জন্য আমি যখন ধরবো তখন এখানে দেখো উৎপাদকটা যেহেতু দ্বিঘাত বিশিষ্ট, তাহলে এখানে অবশ্যই আমি x দিব। আর x এর সহগ যেহেতু জানি না, তাহলে সহগ অজানা, তাহলে এখানে b দিলাম। আর ধ্রুবক পদটা অজানা, তাহলে এখানে c দিলাম। তাহলে কি হলো, a b c, এরপরে d e f এগুলো ব্যবহার করব। তাহলে এখানেও দেখো উৎপাদক দ্বিঘাত বিশিষ্ট, তাহলে c পর্যন্ত গেছি, তাহলে dx প্লাস e আর কি।
এটা লসাগু হবে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা হবে লসাগু। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ দিলে এর সাথে এটা গুণ হবে, তাহলে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এটা তো উপরে থাকবে আগে থেকেই, তাহলে বি এক্স প্লাস সি ইন্টু এখানে এটাকে এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে থাকবে হলো এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে ডিএক্স, এখানে তাহলে ডিএক্স প্লাস ই সাথে থাকবে এটাকে যদি এটা দিয়ে ভাগ দেয় এটা টোটালি ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শুধু এক্স। নিচে নিচে মিলছে উঠায় দাও, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটাই থাকবে। আর এখানে থাকবে প্লাস বি এক্স প্লাস সি, আর এটার সাথে গুণ করে দিই এক্স কিউব প্লাস এক্স প্লাস এখানে আসবে ডিএক্স স্কোয়ার প্লাস ইএক্স। এটাকে তুমি যদি 2 নাম্বার দিতে চাও দিতে পারো, এর আগেরগুলো আমরা ওখান থেকে মান বের করছিলাম 2 নম্বরে মান বসাচ্ছিলাম, এই জন্য 2 নং দিয়ে রাখছিলাম। এখন আমার এখানে যদি মান না বসাই তাহলে আমি এটাকে 2 নাম্বার দিয়ে কী করবো? আমি 2 নাম্বার দিব না, এটাকে আমি আরও ভাঙায় তারপর 2 নাম্বার দিব। তাহলে এখানে সুতরাংও দিব না, এখানে বা দিব, তাহলে বা 1, তাহলে এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2ax স্কোয়ার প্লাস এ, এখানে আবার এটার সাথে 2টা গুণ এটার সাথে 2টা গুণ, গুণ করতে থাকো বাচ্চাদের মতো, bx টু দি পাওয়ার 4 প্লাস bx স্কোয়ার প্লাস cx কিউব প্লাস cx, তাহলে গুণ করা শেষ। আবার এটা dx স্কোয়ার প্লাস ex, এটাকে আরও সাজায় লিখব, আরও সাজায় লেখার জন্য বা 1 এক্স টু দি পাওয়ার 4 যাদের মধ্যে আছে মানে একই ঘাত বিশিষ্ট যেগুলো আছে পদ ওগুলোকে পাশাপাশি নিয়ে আসবো, নিয়ে আসার পর ওখান থেকে চলকটা কমন নিব, তাহলে এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 পাশাপাশি, কিউব আছে কোথায়? একটার মধ্যে কিউব আছে, সেটা হলো cx কিউব, এক্স স্কোয়ার আছে কয়টার মধ্যে? আছে যে কয়টার মধ্যে সবগুলো নিয়ে আসি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস ডিএক্স স্কোয়ার, আর এক্স আছে কয়টার মধ্যে? এটা cx প্লাস ex, আর ধ্রুবক পদ আছে শুধুমাত্র এ, আর কিছু নাই। তাহলে সুতরাং 1 x4 কমন নিলে দুইটা থেকে থাকবে হলো a প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে থাকবে cx কিউব প্লাস এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে 3টা থেকে 2a প্লাস বি প্লাস ডি সাথে এক্স স্কোয়ার, এই দুটা থেকে এক্স কমন নিলে সি প্লাস ই সাথে এক্স কমন প্লাস এটাকে দিব হলো 2 নম্বর সমীকরণ। x4 এর সহগ এটা, এক্স কিউবের সহগ এটা, এক্স স্কোয়ারের সহগ এটা, এক্স এর সহগ এটা, আর ধ্রুবক পদ এটা। তাহলে আমার সহগ সমীকৃত করতে সুবিধা হবে, কারণ এখানে দেখো এ বি সি ডি ই অনেকগুলোর মান দরকার, কোনোটার মানই আমরা জানি না, তাহলে আমার সবার সহগই সমীকৃত করতে হবে। তোমার কিন্তু এটা কিন্তু তোমার স্বাধীনতা যে তুমি মন চাইলে শুধু এক্স এর সহগ সমীকৃত করো, কোনো সমস্যা নেই, যদি সবার মান বের করতে পারো এটা দিয়ে, আর না পারলে সবগুলোই কিন্তু সমীকৃত করতে হবে এখানে। তাহলে আমি সবগুলোই সমীকৃত করি, তার জন্য আমি সরাসরি লিখব যে এক্স টু দি পাওয়ার 4 ধ্রুবক পদ সমীকৃত করে পাই এখানে x4 এর সহগ এই পাশের x4 এর সহগের সমান হবে, তাহলে এখানে আছে a প্লাস বি, আর এখানে সহগ কত? x4 এর সহগ, x4ই নাই বাম পাশে, তাহলে 0 না থাকলে যে আমরা এটা কিন্তু আগে শিখাইছি, আমি বারবার বলতেছি 0 কিছু না থাকলে তখন 0 ধরতে হয়। তাহলে এটা 1 2 সমীকরণ দিছি, এটাকে 3 নাম্বার দিয়ে রাখি। এবার এক্স কিউবের সহগে যাই, এক্স কিউবের সহগ এখানে সি, আর এ পাশে কত? নাই, তাহলে 0। এটাকে সমীকরণ কি দেবো? এটা তো সি এর সরাসরি মানই বের হয়ে গেছে, এটাকে সমীকরণ দিব না। আর এখানে এক্স স্কোয়ারের সহগ হলো 2a প্লাস বি প্লাস ডি, এটা সমান হবে, এখানে এক্স স্কোয়ারের সহগ নাই, শুধু 0 0 এর সরাসরি, তাহলে এখানে 4। এবার এক্স এর সহগ
সি প্লাস ই, এখানে এক্স এর সহগ নাই, এটাও 0, তাহলে এটা 5 নম্বর সমীকরণ। আর ধ্রুবক পদ এখানে আছে এ আর এখানে আছে 1, তাহলে এ এর সমান কি হবে? 1 হবে। তাহলে এ এর সমান হলো 1। তাহলে দেখো আমি সবগুলোই কিন্তু সমীকৃত করে ফেলছি। আমার টার্গেট কি? এ বি সি ডি ই সবগুলোর মান বের করা। এ এর মান অলরেডি বের হয়ে গেছে, সি এর মানও বের হয়ে গেছে 0। আচ্ছা, আমি এ এর মান যদি এখানে বসায় দেই তাহলে বি এর মান বের হয়ে যাবে। তাহলে এই 3 নং থেকে আমি লিখতে পারবো 1 প্লাস বি সমান 0, সুতরাং বি সমান হলো -1। বি এর মানও পেয়ে গেলাম। এ আর বি এর মান এখানে বসাই দিলে কার মান পাবো? ডি এর মান। তাহলে 5 নং থেকে 4 নং থেকে যদি আমি লিখি 2 ইন্টু এর মান কত? 1, বি এর মান কত? -1। আচ্ছা, প্লাস বি, বি এর মান -1, তাহলে -1 সরাসরি লিখে দিলাম এখানে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাস ডি সমান হলো 0। তাহলে এখানে 2 - 1, 2 একে 2 -1, মানে এখানে ডি এর মানও আসবে -1, ডি এর মানও -1। তোমরা একটু ভেঙে করে দেখো। তাহলে ডি এর মান পেয়ে গেছি। এখানে সি এর মান যদি এখানে বসাই 0, তাহলে ই এর মান পেয়ে যাব। তাহলে 0 প্লাস ই সমান হলো 0, তাহলে ই এর মানও 0, বেচারা ইও 0। তাহলে দেখো এ এর মান 1, বি এর মান -1, সি এর মান 0, ডি এর মান -1, ই এর মান 0। তাহলে এইখানে 1 নং এর মধ্যে সব মানগুলো নিয়ে বসায় দাও, এটা আংশিক ভগ্নাংশ প্রকাশ হয়ে যাবে।